এই জরিপটা পরিচালিত করা হয়েছে এবং আমরা বিশ্বাস করি যে এই জরিপের মধ্য দিয়ে যে রেজাল্ট করি তাহলে হয়তো ডেঙ্গু প্রতিরোধে আমরা অনেকাংশে সফল হব। আমরা এটা প্রথমে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় এডিস মশা বাহিত ডেঙ্গু ও চিকনগুনিয়া রোগের বা শনাক্ত করার লক্ষ্যে বর্ষাপূর্ব জরিপ 2026 কার্যক্রম বিগত 12 মে ডিএসসিসির 75টি ওয়ার্ডের প্রতিটি ওয়ার্ড থেকে 30টি করে মোট 2250টি বাড়িকে নমুনা হিসাবে গ্রহণ করা হয়েছে। সম্পূর্ণ দৈবচয়ন ও বৈজ্ঞানিক উপায়ে পরিচালিত এই 12 দিনব্যাপী জরিপে ডিএসসিসি ও স্বাস্থ্য অধিদপ্তরের সংক্রামক রোগ নিয়ন্ত্রণ শাখার মোট 36 জন মাঠকর্মী অংশ নিয়েছেন। ডাটা সংগ্রহের নির্ভুলতা নিশ্চিত করতে আধুনিক কবো টুলবক্স ব্যবহৃত হয়। জরিপ শেষে ব্রেটো ইন্ডেক্স, হাউস ইন্ডেক্স, কন্টেনার ইন্ডেক্স এবং পিউপা ইন্ডেক্স এর মাধ্যমে ফলাফল প্রকাশ করা হয়, যা ভবিষ্যৎ ডেঙ্গুর হটস্পট চিহ্নিত করা হয়। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন 63টি ওয়ার্ডের মশার ঘনত্ব নির্দিষ্ট সূচকের চেয়ে বেশি, যা ডেঙ্গু রোগের ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ। এর মধ্যে এডিস মশার লার্ভার ঘনত্ব অনুযায়ী 27টি ওয়ার্ডের সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে। পরিদর্শনকৃত 2238টি বাড়ির মধ্যে 281টি বাড়িতে এডিস মশার লার্ভা ও পিউপা লার্ভার পরের স্তর পাওয়া গেছে। তার মধ্যে বহুতল ভবনে 35.23%, স্বতন্ত্র বাড়িতে 27.76%, নির্মাণাধীন বাড়িতে 17.44% এবং সেমি পাকা বাড়িতে 14.59% লার্ভা পাওয়া যায়। জরিপের ফলাফলে দেখা যায় যে মশার প্রজনন ক্ষেত্র হিসাবে প্লাস্টিকের ড্রাম আর 0.89%, মেঝেতে জমানো পানি 12.26% এবং বালতিতে জমানো পানিতে 10.34% চিহ্নিত হয়েছে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন বিশ্বাস করে যে ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারি উদ্যোগই যথেষ্ট নয়, বরং নাগরিকের সক্রিয় অংশগ্রহণ, বাসাবাড়ি ও কর্মস্থলে আশেপাশে পরিষ্কার রাখা এবং সপ্তাহে অন্তত একদিন, আমি মনে করি যে মিনিমাম 2 দিন বা 3 দিন হলে ভালো হয়, যে 3 দিন মানে জমে থাকা পানিগুলো পরিষ্কার করতে হবে। অপসারণের অভ্যাস গড়ে তোলাও অত্যন্ত জরুরি। এটা কিন্তু পরিষ্কার যে একটা জায়গায় অনেক সময় দেখা গেল যে বাথরুমে আপনি ওই বালতিতে পানি রেখে দিলেন, সেটাই 2 দিনের ভিতরে 3 দিন হয়ে গেল, এর মধ্যে কিন্তু লার্ভা হয়ে মশা হয়ে যাওয়ার উপক্রম হবে। কাজে এই বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে। এই প্রেক্ষাপটে গণমাধ্যমের মাধ্যমে সঠিক তথ্য ও সচেতনামূলক বার্তা জনগণের কাছে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে সংবাদকর্মীদের সহযোগিতা বিশেষভাবে প্রত্যাশিত। এই কারণে আজকে আপনাদেরকে আমরা ডেকেছি, আপনাদেরকে কষ্ট দিয়েছি যে আমরা এই যে জরিপ কাজটা করলাম এবং এটা যে কোথায় কোথায় যে দেখছেন আপনারা, যে আমরা শতাংশ বলে দিছি যে কোথায় কত কীভাবে পানি বিভিন্ন বাড়িতে, বিভিন্ন কনস্ট্রাক্টেড যে বিল্ডিং, সেখানে উঠানের মধ্যে অর্থাৎ পানি জমে থাকা, সেখানে আজকে কিভাবে হয়। এগুলো কিন্তু ডেঙ্গু নর্মালি কিন্তু পচা পানি বা খারাপ পানিতে হয় না, এদের আবার একটা চয়েস আছে, তারা ভালো পানিটাই পছন্দ করে, পরিষ্কার পানিটাই পছন্দ করে। কাজেই এই ব্যাপারে সমন্বিত উদ্যোগের মাধ্যমে একটু ডেঙ্গু মুক্ত, নিরাপদ ও স্বাস্থ্যকর ঢাকা গড়ে তোলা সম্ভব হবে বলে আমরা আশাবাদী। জরিপে প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে আগামী 6 জুন 2026 খ্রিস্টাব্দে ডেঙ্গু ও চিকনগুনিয়া রোগ প্রতিরোধে সচেতনমূলক র্যালি অনুষ্ঠিত হবে। ধানমন্ডি রবীন্দ্র সরোবর হতে এই কার্যক্রম আমরা শুরু করব। বাকি অঞ্চলগুলোতেও এই কার্যক্রম গ্রহণ করা হবে। পাশাপাশি আগামী 7 জুন 2026 তারিখ হতে ডেঙ্গুর অধিক ঝুঁকিপূর্ণ 27টি ওয়ার্ডে স্বাস্থ্য বিভাগ, বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের সমন্বয়ে 5 দিনব্যাপী বিশেষ ক্র্যাশ প্রোগ্রাম, একদম মানে প্রতিটা বাড়িতে
আমরা সেখানে যাওয়ার জন্য চেষ্টা করব, যাতে এই ক্র্যাশ প্রোগ্রাম অন্তত যেটা সবচেয়ে বেশি যেটা সিরিয়াস ঝুঁকিপূর্ণ ওই 27টা ওয়ার্ডে আমরা ভালোভাবে অন্তত করতে পারি, এবং সেই ব্যাপারে জনগণের সহযোগিতা আমরা চাই, আপনাদের মাধ্যমে সেটা প্রচার করতে চাই। পরবর্তী সপ্তাহে বাকি মাঝারি ঝুঁকিপূর্ণ 36টি ওয়ার্ডেও 5 দিনব্যাপী বিশেষ ক্র্যাশ প্রোগ্রাম পরিচালনা করা হবে। এটা হলো আমাদের এই প্রোগ্রাম, আমি আপনাদের সামনে তুলে ধরলাম। এখানে আমি ওয়ার্ডগুলোও বলে দিচ্ছি যে আপনাদের জানার জন্য, এবং আপনাদের মাধ্যমে জনগণও জানুক যেগুলো আছে, যে আমাদের অঞ্চল 1 অধিক ঝুঁকিপূর্ণতে আছে 15, 17, 20 ও 21। আমাদের মাঝারি ঝুঁকিপূর্ণতা আছে ওয়ার্ড নাম্বার 19, সাধারণ ঝুঁকিপূর্ণতা আছে 16 এবং 18। অঞ্চল 2 অধিক ঝুঁকিপূর্ণতা আছে 2, 4, 5, 6, 9, 11, 13। এটা অধিক ঝুঁকিপূর্ণ এই অঞ্চলটা আছে। মাঝারি ঝুঁকিপূর্ণ আছে 1, 3, 10, 12। সাধারণ ঝুঁকিপূর্ণতে নাম্বার একমাত্র 8। আর আমাদের আরেকটা সবচেয়ে বেশি যেটা ঝুঁকিপূর্ণ, অধিক ঝুঁকিপূর্ণ ওয়ার্ডগুলো আমরা পেয়েছি, সেটা হলো 23, 24, 25, 26, 28, 55, 56, 57। এখানে সবচেয়ে বেশি অধিক ঝুঁকিপূর্ণ পাওয়া গেছে। আর মাঝারি ঝুঁকিপূর্ণতে 3টি ওয়ার্ড আছে, 14, 22 ও 29। আর সাধারণ ঝুঁকিপূর্ণতে 27। আর আমাদের অঞ্চল 4-এ যেটা আছে অধিক ঝুঁকিপূর্ণতে 3টি ওয়ার্ড আছে, 32, 36 ও 38। এখানে মাঝারি ঝুঁকিপূর্ণতে আছে 30, 31, 33, 34, 35, 42 ও 43। এটা মাঝারি ঝুঁকিপূর্ণ, তার মানে এখানেও ঝুঁকিপূর্ণ আছে। আমাদের অঞ্চল 5-এ 2টি ওয়ার্ড আমরা অধিক ঝুঁকিপূর্ণতে পেয়েছি, সেটা হলো 7 ও 52। কিন্তু মাঝারি ঝুঁকিপূর্ণতে কিন্তু অধিকাংশ ওয়ার্ড, এখানে 39, 40, 44, 45, 46, 47, 49, 50, 51 ও 53। অর্থাৎ মাঝারি ঝুঁকি, তার মানে এটাও ঝুঁকিপূর্ণ অনেকটা আমাদের এই অঞ্চলটাও। সাধারণ ঝুঁকিপূর্ণতে 3টি ওয়ার্ড আছে, 41, 48, 54। এই হলো আমাদের জরিপ কাজের যে রিপোর্ট, সেটা আমি আপনাদের কাছে তুলে ধরলাম। এটার একটাই কারণ যে ওই অঞ্চলের জনগণও জানুক যে তারা কতটুকু ঝুঁকিপূর্ণতে আছে। তারা এই মুহূর্তে যদি তারা যদি সহযোগিতা না করে, দেখেন যেদিন আমরা এটা শুরু করলাম আপনাদেরকে নিয়ে, কিন্তু আমি গেছিলাম যখন খবর পেলাম আমরা যে পশু হাসপাতালের ভিতরে এইখানে ডেঙ্গুর একটা পাওয়া গেছে, সেখানে আপনাদের সামনে সেটা আমরা বের করলাম যে এইখানে কাছাকাছি পশু হাসপাতালের ভিতরে সেখানে তাদের স্টাফরা থাকে, তার ঘরের পাশেই একটা ককশিট ভাঙা আর একটা ভাঙা পাতিল, এই দুইটার মধ্যে কিভাবে লার্ভার জন্ম হয়েছে। সেখানে পরিচালককে দেখলেন, আমি ডেকে যখন বললাম যে আপনার এখানে এই আর একদিন থাকলে বা 2 দিনের মধ্যে এই লার্ভাটা মশা হয়ে উড়াল দেবে, উড়াল দিয়ে আপনাকেই কামড়াবে, কামড়ানোর পরে আপনার ডেঙ্গু হবে। তখন আপনি বলবেন যে সিটি কর্পোরেশন তো ডেঙ্গু মারে নাই, অথচ মশার খামার আপনি বানায় রাখছেন আপনার বাড়ি, আপনার কম্পাউন্ডে। তো কাজে আপনি যদি এটা ধ্বংস না করেন তাহলে তো হবেই। অর্থাৎ এইটাতে এখন আমাদেরকে বুঝতে হবে যে অঞ্চলে যে বাড়িগুলোতে দেখেন, এগুলো সব প্রাইভেট বাড়ি, কিন্তু অর্থাৎ নিজস্ব বাড়ি, তার বাড়ির মধ্যেই কিন্তু সে মশার খামার খুলে বসে আছে, অথচ তার খেয়াল নাই। তো কাজেই তাকে তো সেটা মারতে হবে, তাকে সেই বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। তা নাহলে তো এই 2 দিন পর আবার এটা মশা হয়ে উড়াল দিয়ে আবার তাকেই কামড়াবে, কামড়ানোর পরে আবার আপনারাও লিখবেন, তারাও বলবে যে সিটি কর্পোরেশন তো মশার বিরুদ্ধে ব্যবস্থা নেয় নাই। তা আমাদের কথা হলো যে মশাটা আমি উৎপাদিত হওয়ার জন্য সুযোগ করে দিব কেন? মশাটা যাতে উৎপাদন না হতে পারে, জন্ম না নিতে পারে, তাহলে আমরা সেখান থেকে সেটাকে ধ্বংস করি। এবং সেটার থেকে যদি জনগণ যদি সহযোগিতা না করে, তাহলে কিন্তু সেটা কোনোভাবেই সম্ভব না। বাড়িতে যে কিভাবে সম্ভব সেটা বলেন, সেটা তো সম্ভব না। কাজেই প্রত্যেকটা নাগরিককে এই ডেঙ্গুর প্রকোপ থেকে, চিকনগুনিয়া থেকে যদি বাঁচতে হয়, তাহলে এটা আপনাদের মাধ্যমে আমরা প্রত্যেককে জানাতে চাই, আমাদের প্রত্যেককে সচেতন হতে হবে। অন্তত কোনো অবস্থাতেই জমানো পানি রাখা যাবেই না। 1 দিনের বেশি কোথাও কোনো জমানো পানি রাখা যাবে না, 1 দিনের বেশি না। এখানে তো বলা হয়েছে যদিও সপ্তাহে 1 দিন, কিন্তু আমি মনে করি সপ্তাহে 3 দিন, 2 দিন অন্তত জমানো পানি ফেলাইতেই হবে।
কোথাও জমানো পানি রাখা যাবে না। জমানো পানি পরিষ্কার পানি, সেখানেই লার্ভার জন্ম হয়, তারপরে 2 দিনের মধ্যে সেটা মশা হয়ে উড়াল দেয়। ঠিক এই বিষয়ে আপনাদের সাহায্য চাই, সহযোগিতা চাই। আমরা চাই না যে আগামী দিনে ডেঙ্গু রোগের প্রকোপটা বাড়ুক, ডেঙ্গুতে মানুষের জীবন হানি হোক, এটা আমরা চাই না। এটা আমরা যদি নিজেরা চেষ্টা করি তাহলে এটা থেকে আমরা নিজেরা প্রতিকার পেতে পারি, এবং সেটার জন্য আমাদের সবার সচেষ্ট হতে হবে। আপনাদের মাধ্যমে আমরা জানাতে চাই, আমরা নিজেরাও বলেছি, প্রত্যেকটা যেমন আমাদের রেড ক্রিসেন্ট আছে, আমাদের বিভিন্ন সামাজিক বিভিন্ন প্রতিষ্ঠান আছে, সামাজিক বিভিন্ন ক্লাব আছে, ইভেন আমরা মসজিদ মাদ্রাসা সেগুলো থেকেও আমরা বলছি যে শুক্রবার দিন যাতে ইমাম সাহেবরা খুতবার মধ্যে দিয়ে সেটা অন্তত প্লেস করেন, তারা যাতে সেটা প্লেস করেন, তারা যাতে জনগণের সামনে সেটা তুলে ধরেন, সেটা আমরা তাদেরকে জানাতে চাই। তা আমাদের এর জন্যই যেটা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকা এডিস মশার লার্ভা, এটা তো দিছি, এটা লার্ভিক সাইডিং এর অ্যাডাল্টিং সাইডিং, মশার প্রজননস্থল ধ্বংসকরণ, এটা আমরা এই যে কয়দিনের মধ্যে আমরা সেটা করব। নর্দমার চেয়ে বেশি কিন্তু ওই যে পরিষ্কার পানি, সেখানে কিন্তু এই লার্ভা মশাগুলো জন্ম নেয়। আমাদের স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসায় পরিষ্কার পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রম এগুলো আমরা গ্রহণ করেছি অলরেডি। সংশ্লিষ্ট অংশীজনদের নিয়ে আলোচনা সভা, অভিযান পরিচালনা প্রত্যেকটা এলাকায়। আমরা আমাদের সংসদ সদস্য যারা আছেন তাদেরকে বলেছি, আমার জনপ্রতিনিধি যারা অতীতে ছিলেন তাদেরকে বলেছি, সম্পৃক্ত হয়ে বিভিন্ন এলাকায় এই মশক নিধন অভিযান যাতে পরিচালনা করা যায়। ভ্রাম্যমাণ তার এত কিছু করার পরও অনেক জায়গায় যদি সচেতন হয় না জনগণ, সেই কারণে আমরা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করব এবং আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার জন্য আমরা চেষ্টা করব। দেখেন, অর্থাৎ নিজেরটা নিজেরা পরিষ্কার রাখে না, সেখানে আমাকে মোবাইল কোড পাঠায় তাকে সচেতন করতে হবে, ফাইন করতে হবে। এটা কেন? এটা যদি নিজেরা সচেতন হয়ে যায় তাহলে তো আমাদের এটা দরকার পড়ে না। তো এই কার্যক্রমগুলো আমরা গ্রহণ করেছি। এখন আমি যেটা প্রথমে বলছি, আবার আপনাদের মাধ্যমে বলতে চাই, ঢাকাবাসীকে বলতে চাই, প্লিজ আপনারা সবাই সচেতন, আমরা সবাই একটু সচেতন হই। সবাই যদি সচেতন হই, সবাই যদি আমার নিজের বাড়ির আঙিনাটাকে পরিষ্কার রাখি, আমি নিজের জায়গাটাকে পরিষ্কার রাখি, বাড়িটাকে পরিষ্কার রাখি, তাহলে কিন্তু সম্ভব আমার পক্ষে প্রত্যেকটা আজকের এই ডেঙ্গুকে প্রতিরোধ করা আমার পক্ষে সম্ভব। সেটার জন্য আমরা যাতে চেষ্টা করি। তাই নিয়মিত প্রতিদিন, এটা একটু দয়া করে আপনি প্রচার করবেন, নিয়মিত প্রতিদিন জমা পানি ফেলে দিন। প্রত্যেকটা নাগরিককে বলতে হবে যে নিয়মিত প্রতিটা দিন জমা পানিটা ফেলে দিন, নিজ আঙ্গিনা পরিষ্কার রাখি, সবাই মিলে সুস্থ থাকি। আসুন সবাই মিলে ডেঙ্গু ঠেকাই। ডেঙ্গুটা একটা, যেহেতু এটা জীবন হানিকর একটা অবস্থা, অনেকে মারা যান এটাতে, কাজে এটাকে হেলাফেলা হিসাবে নেওয়া ঠিক হবে না। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যেই আমাদেরকে নির্দেশ দিয়েছেন, বলেছেন, সেই কারণে এই কার্যক্রম আমরা অলরেডি গ্রহণ করেছি এবং আপনাদের মাধ্যমে ঢাকাবাসীকেও আমরা জানিয়ে দিলাম আজকে। আমি বিশ্বাস করি আপনাদের মাধ্যমে তারা এটা জানতে পারবে, তারা সচেতন হবে, কোন অবস্থাতেই তারা পানির জমতে দিবে না, এবং তাহলে আমরা ডেঙ্গুকে প্রতিরোধ করতে পারবো। আপনাদের সবাইকে ধন্যবাদ। প্রতিবার 6 তারিখ রবীন্দ্র সরোবর থেকে, ধানমন্ডির রবীন্দ্র সরোবর থেকে আমরা সেখানে একটা র্যালি করব। সেখানে আমাদের সাথে আমাদের স্বাস্থ্যমন্ত্রী সাহেব, তিনিও আমাদের সেই র্যালিতে অংশগ্রহণ করবেন। আপনাদের সবাইকে আমি দাওয়াত দিচ্ছি। পাশাপাশি আপনারা জানেন যে 6 তারিখে আমাদের আরেকটা সেমিনার যেটা আছে, এই ঢাকা নগরীর এই সমস্যা নিয়ে জনগণ কি চিন্তা করছে, আপনার সাংবাদিকরা কি চিন্তা করছেন, আজকে হকার ব্যবসায়ীরা কি চিন্তা করছে, সবার মতামতটা আমরা নিতে চাই। ফার্স্ট হোটেলে আমরা সকাল 10:30টার সময়, তাই তো, সকাল 10:30টার সময় আপনার সেখানে আপনারা যে আমাদের সাংবাদিক যারা আছেন, আপনাদেরকে আমরা দাওয়াত দিলাম, আপনারা সেখানে আসবেন। সেখানে আমাদের মাননীয় এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমাদের সেই কর্মসূচিতে প্রধান অতিথি হিসাবে অংশগ্রহণ করবেন। আপনাদের সেখানে আমি দাওয়াত দিচ্ছি, আপনারা সেখানে আসবেন। নগরের এই সমস্যাগুলো তুলে ধরার জন্য আপনারা সবাই চেষ্টা করবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ।
আপনাদেরকে বললাম যে আমরা লোকালি প্রতিনিধি যারা আছে, এমপি যারা আছে, সেখানে লোকাল প্রতিনিধি যারা আছে তাদের সাথে কথা বলেছি এবং সেগুলো এলাকা ভিত্তিক আমরা বসার জন্য আমরা প্রোগ্রাম নিয়েছি, আমরা বসবো এবং আপনাদের মাধ্যমে এখন আমরা জানিয়েও দিচ্ছি যে আপনারা নিজেরাও এই প্রোগ্রামগুলো গ্রহণ করবেন। ধন্যবাদ। শোনা যাচ্ছে না, কে বলেন? আমরা অলরেডি এই ব্যাপারে বিভিন্ন হসপিটালগুলোর সাথে কোঅর্ডিনেশন হয়েছে। আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয় এই 10% বেড অন্তত ডেঙ্গুর ইসের জন্য এক্সট্রা রেখে দেওয়ার জন্য অলরেডি তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে এবং বিনামূল্যে তারা এই সার্ভিসটা দিবে। ঢাকার দক্ষিণ সিটি 73, 74 এবং 75 নম্বর ওয়ার্ডে বেশিরভাগই অনেক জায়গায় দেখা যায় যে গরুর খাবার রয়েছে। তো গরুর খাবার থেকে সৃষ্ট যে গোবরগুলো রয়েছে সেই গোবরগুলো থেকে অনেকে সেগুলো আবার বিক্রির জন্য প্রক্রিয়া করে। তো সেখান থেকে অনেক মশা উৎপাদন বা বিভিন্ন অনেক রকম ইয়ার সৃষ্টি হচ্ছে। তো এখানে আপনারা কি জরিপে এইগুলোর আওতায় ছিল কিনা এবং তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করা হবে কিনা, আসলে যারা এই গোবর পানিয়ে বিক্রি করে এবং পরিবেশে মশার উৎপাদন? আমরা প্রত্যেকটা জায়গাতেই বলেছি এবং সব জায়গাতেই সচেতনার জন্যই আপনাদের সহযোগিতা নিচ্ছি যে তাদেরকে নির্দেশ দেওয়ার জন্য, এবং আমরা নিজেরাও সেটা করব। ওইগুলো আমরা যে হটস্পট আমরা অলরেডি কতগুলো 33টা হটস্পট আমরা নির্ধারণ করছি ঢাকা দক্ষিণে। এই 33টা হটস্পটে বৃষ্টি হলে পানি জমে, কাজে এই পানিগুলোকে নিষ্কাশনের জন্য যত দ্রুত চেষ্টা আমাদের আছে এবং আমরা চেষ্টা করেছি, ইতিমধ্যে আমরা সফল হয়েছি। তবে কিছু কিছু জায়গা আছে সেই জায়গাগুলো পানি সরানোর জন্য আমাদের দীর্ঘমেয়াদী পরিকল্পনা যেটা আছে সেটা আমরা গ্রহণ করেছি। আমরা আশা করি যে আগামী বছরের মধ্যে সেই প্রবলেমগুলো সলভ হবে। এগুলোকে পরীক্ষা করা হয়, কাজে পরীক্ষা করে এগুলো আমাদের মন্ত্রণালয় থেকেও করা হয়েছে, আমরাও করেছি এবং স্বাস্থ্য মন্ত্রণালয় করেছে। কেবল এটা প্রমাণিত হয়েছে যে এটা এফেক্টিভ এবং এটা 100% কার্যকর। আরেকটা কি বলছিলেন আপনি? ও তথ্য এই ব্যাপারে, হ্যাঁ বুঝতে পারছি। এই ব্যাপারে আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাথে ইতিমধ্যেই তারা কোঅর্ডিনেশন মিটিং করেছে যাতে কোথাও কোনো গ্যাপ না হয়, নিজেরা যাতে সমন্বিতভাবে যে কোনো একটা ব্রিফিং আমরা করতে পারি। আরেকটি বিষয় আপনি বলেন স্যার, একটু অনুমতি নিয়ে বলুক স্যার, বিষয়টা অন্য বিষয়। হ্যাঁ, কর্পোরেশনে আমাদের বড় বড় হাসপাতালগুলো আছে, যেমন ঢাকা মেডিকেল কলেজ, মিটফোর্ড, আরদিন হাসপাতাল, তারপরে হচ্ছে, কিন্তু এই দৃশ্য হচ্ছে সারা বাংলাদেশ থেকে আসা রোগী বা আশেপাশে থেকে আসা রোগী। সেখান থেকে আমরা যেটা করি, এটা স্বাস্থ্য দপ্তরের সাথে কোনো সমস্যা নেই, কারণ আমরা এই তালিকাটা নেই, ওনাদের ওখানে ফোন নাম্বার থাকে। ফোন নাম্বার দিয়ে আমরা প্রত্যেকটা পেশেন্টকে ফোন দেই। ফোন দিয়ে যদি এটা দক্ষিণ সিটি কর্পোরেশনের হয়, ওই এলাকায় গিয়ে আমরা 400 গজের মাঝে ওষুধ দিয়ে আসি। আর যাদের হয় না তাদেরটা আমরা আলাদা করি, যার ফলে দেখা যায় যে আমাদের কথা হয় অল্প রোগী, আর ওনারা যেটা ওয়েবসাইটে দেয় সেখানে হচ্ছে বেশি রোগী থাকে, এবং সেটা ওনারাও জানে, স্বাস্থ্য আমাদের আজকে ব্রিফিং না, শুধু ব্রিফিং ছাড়াও যদি প্রতিটা দিন আপনাদের এই প্রচার মাধ্যমগুলোর মাধ্যমে যদি জনগণকে সচেতন করার চেষ্টা করেন, তাহলে আমার মনে হয় যে ডেঙ্গু প্রকোপ থেকে আমরা বাঁচতে পারবো। আপনাদের সবাইকে ধন্যবাদ।